এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফিজিক্স একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফোর্স অ্যান্ড ল অফ মোশন। ল অফ মোশন বলতে আমরা যে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র জানি এবং বল সম্পর্কে যে সমস্ত পড়া রয়েছে ফিজিক্সে তা নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব। ফোর্স অ্যান্ড ল অফ মোশন। তাহলে ফোর্স বুঝতে গেলে, ফোর্স মানে বল, তাহলে বল কাকে বলে তা আমাকে বুঝতে হবে। বল মানে কি সংজ্ঞা দেওয়া রয়েছে, বল হলো বাইরে থেকে প্রদত্ত এমন কিছু, ব্যাখ্যা হচ্ছে ধাক্কা অথবা টানা বল। টানা এক ধরনের বল, তো পরে বুঝাচ্ছি, যা কোনো বস্তুর ওপর বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চেষ্টা করে সরলরেখা বল। তার মানে কি, মনে করো রাম নামে কোনো একজন ব্যক্তি রয়েছে, এখানে রয়েছে হিমালয় পর্বত। সে তখন কি করলো, রাম হিমালয় পর্বতে একটা ধাক্কা প্রদান করলো। ঠিক আছে, যখন হিমালয় পর্বতে ধাক্কা, তখন হিমালয় পর্বতটা কি সরবে? সরবে না। কিন্তু সে তো কোনো না কোনো বাড়ির থেকে কিছু প্রয়োগ করলো। এই যে বাড়ির থেকে একটা প্রয়োগ করছে, যা কিছুই হোক, সেটাকে কি বলা হয়? পুশ। এটা নিয়ে একটু পরে আসছি। এই যে প্রয়োগ করলো, যা প্রয়োগ করলো, বস্তুটা কি স্থির রয়েছে, কিন্তু হিমালয় পর্বত কিন্তু জায়গা পরিবর্তন করলো না। আবার এরকম হতে পারে, রাম এরকম ছোট্ট একটা মনে করো ফুটবল রয়েছে, ফুটবলকে আঘাত করলো, তখন ফুটবলটা কি হবে? সরে গেল। তাহলে এখানে কি কাজ হলো? হ্যাঁ, সবাই বলবে হ্যাঁ, এখানে তো বলটা এখানে ছিল, সরে গেল। তার মানে কিছু না কিছু তো প্রয়োগ করেছে, তার জন্য সরলো। না সরলো কেন? তাহলে এইখান থেকেই হলো কি আমাদের কি বলের কি ডেফিনিশন। তাহলে কি বলছে, বল কি? বল হলো কি বাইরে থেকে যা প্রয়োগ করা হলো, সেটা ধাক্কা হতে পারে বা টানা বলও হতে পারে, যা কোনো বস্তুর কি করবে, অবস্থার পরিবর্তনে কি করবে, সাহায্য করতে পারে, আবার কি নাও করতে পারে সরলরেখা পর্বত। যেমন কি প্রথম কেটেছিল রাম নামে ব্যক্তি, সে হিমালয় পর্বতকে ধাক্কা দিল বা বিশাল একটা পাথরকে ধাক্কা দিল, কিন্তু পাথরটা নড়লো না, কিন্তু সে তো কিছু না কিছু প্রয়োগ করেছে। আবার এরকম হতে পারে, কোনো একটা মনে কর রাম ছোট বল বা কোনো কিছু ফুটবল, তাকে কি করলো, আঘাত করলো। সেটা কি করলো, তখন বলটা কি হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় কি পরিবর্তন করলো। তখন সেই ক্ষেত্রে কি বলটা কি ছিল, জায়গা পরিবর্তন। তখন সেটাকে আমরা বলি কি কার্য যুক্ত বল। আর প্রথমটা ক্ষেত্রে কি হয়, বল প্রয়োগ করা হয়েছিল, কিন্তু যা প্রয়োগ করা সেটাই হলো বল, কিন্তু কি সরেনি। আসলে বল পরে কি কার্য হয়নি, এটা কার্যহীন বল। তাহলে বলের তাহলে সংজ্ঞা কি হতে পারে, সেটা কি অবস্থান পরিবর্তন করতে চেষ্টা করতে পারে বা অবস্থার পরিবর্তন করে সরলরেখা বরাবর, দুটোই হতে পারে। তখন সেটাকে আমরা কি বলি, বল। মানে যা প্রয়োগ করার ফলে এই ঘটনাটা ঘটে। তাহলে বোঝা গেল বল কি। এখন বল পড়তে দুটো জিনিস আমাকে পড়তে হবে, এটা হলো পুশ আর পুল। পুশ আর পুল দেখবে, পুশ মানে কি ধাক্কা দেওয়া, পুল মানে টানা। মনে করো এটা একটা কোনো কি বস্তু রয়েছে, সেই রাম নামে কোনো একজন ব্যক্তি সেই বস্তুটাকে সে বাইরে থেকে করলো, একটা বল প্রয়োগ করলো, তার ফলে কি হবে, সেই বস্তুটা আস্তে আস্তে কি হবে, আগাবে। এই তখন যে বল প্রয়োগ করা হলো, এই বলটাকেই বলা হয় কি পুশ। ঠিক আছে, পুল মানে কি টানা বল। টানা মানে কি, আমরা অনেক সময় দেখি কোনো এসি রুমে দেখা, দরজার মধ্যে লেখা থাকে পুশ পুল, টানা। মানে দরজাটা খুলে কি এই পাশ থেকে আমাকে টেনে কি খুলে দিই, এগুলি পুল মানে টানা। মনে করে এই যে একটা রিক্সা রয়েছে, কোন এক রিক্সার হাতল, কোন একজন ব্যক্তি রিক্সাটাকে টেনে 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 নিয়ে যাচ্ছে, এই যে এই পাশ থেকে যে টানছে, উল্টা পাশে মানে ভিতর দিকে টানছে, এই বলটাকে তখন তাকে আমরা বলি কি টানা বল। তাহলে বোঝা গেল পুশ আর কি পুল ব্যাপারটা কি। পুশ মানে কি বাইরে থেকে ফোর্স প্রয়োগ করো, এই যে একটা পাথর রয়েছে, পাথরকে ধাক্কা দাও, পুশ। আর কি, আর টানা মানে কি টেনে টেনে উল্টো পাশে কি নিয়ে যাও, খিচে খিচে কি নিয়ে যাও, এটা হলো কি পুল। তাহলে বোঝা গেল পুশ আর পুল ব্যাপারটা কি। তাহলে ফোর্স কি বুঝলাম, ফোর্স মানে কি যা প্রয়োগ করার ফলে কোনো একটা বস্তু তার অবস্থার পরিবর্তনও করতে পারে অথবা পরিবর্তনের কি চেষ্টা করতে পারে, তখন সেটাকে আমরা কি বলি, ফোর্স। এটা কি ফোর্স, বোঝা গেল। আর পুশ কি বুঝলাম, আর কি পুল কি বুঝলাম। এবার দেখো ফোর্স। ফোর্স মানে কি, বল মানে আমরা জানি ভর ইনটু ত্বরণ। এটা নিয়ে আবার আমরা যখন নিউটনের সেকেন্ড ল পড়বো, তখন এটাকে আবার ডিটেলসে আলোচনা করা হবে। তাহলে ভর ইনটু ত্বরণ, তার মানে কি একটা বস্তু মনে করো স্থির রয়েছে বা চলছে, কোনো একজন ব্যক্তি সেটাকে কি হলো, বাইরে থেকে আঘাত করলো বা বল প্রয়োগ করলো, তাহলে বস্তুটা কি হবে, এখান থেকে এখানে যাবে। তার মানে কি, ধরো বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, পরে গেল কত 10 মিটার পার সেকেন্ড বেগে কি প্রাপ্ত হলো, কেন, বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করা হয়েছিল। এই যে বেগের কি হলো, পরিবর্তন হলো না, নিশ্চয়ই পরিবর্তনের কোনো সময় নিয়েছে, মনে করো 2 মিনিট বা 3 মিনিট বা 2 সেকেন্ড, যাই হোক না, এই যে বেগের পরিবর্তন তাকে সময়, তাই বেগের পরিবর্তন হলো সময়ের সাপেক্ষে। তার মানে এখানে আলটিমেটলি কি তৈরি হলো, ত্বরণ তৈরি হলো। এই ত্বরণ তৈরি হলো কার উপরে, বস্তুটার উপরে। এই বস্তুটা এই জন্য কি আগার এগোলো, তাহলে কি ভর ইনটু কি ত্বরণ তৈরি হলো। এই দুটো গুণফল নিয়েই তৈরি হয় কি বল। এটা নিয়ে আবার ডিটেলস হবে। তাহলে আপাতত তোমরা ধরে নাও বল ইকুয়াল টু কি হলো, ভর ইনটু কি ত্বরণ। তাহলে পরীক্ষায় আসবে বলের এসআই একক এবং কি সিজিএস একক কি, এসআই আর সিজিএস পদ্ধতিতে একক কি। দেখো একক মনে রাখার কোনো দরকার নেই, তোমরা যদি এই লজিকটা বুঝতে পারো একক সহজেই হবে। বল ভরের একক কি, কেজি।
এ মানে কি ত্বরণ, ত্বরণের একক কি এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হলো কি বলের এসআই একক, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা বলি নিউটন। সিজিএস পদ্ধতিতে কি হবে একই রকম, কেজির জায়গায় বসবে কি গ্রাম, মিটারের জায়গায় কি বসবে সেন্টিমিটার, আর এখানে কি হবে সেকেন্ড স্কয়ার, এটাকেই আমরা বলি ডাইন। এটাই হলো কি বলের এসআই একক পড়লে পরীক্ষায় তোমরা অ্যান্সার করবে ডাইন, এবং সিজিএস একক বললে সরি বলের এসআই বললে আমরা করবো কি নিউটন, সিজিএস বললে কি করবে ডাইন। তাহলে বোঝা গেল বলের একক কিভাবে তৈরি করবো। পরীক্ষা যদি বলে বলের মাত্রা কি, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের মাত্রা কি ভরকে আমরা এম অক্ষর দ্বারা ডিনোট করি এম। তারপরে গেল এটা কি এম মানে কি ডিস্টেন্স বা দূরত্ব এল বলে, আর টাইমকে আমরা কি বলি টি দিয়ে ডিনোট করি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার -2। এটাই হলো কি বলের মাত্রা। তুমি যদি জিজ্ঞেস করে বলের মাত্রা কি, এটা হবে। বল কি রাশি, বল কি একটা ভেক্টর, যেহেতু বেগের সঙ্গে রিলেশন, বেগের পরিবর্তন এখানে যুক্ত রয়েছে, ত্বরণ যুক্ত, ত্বরণ ভেক্টর রাশি। তাহলে বল কি রাশি, বল হলো ভেক্টর রাশি, বল হলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি। পরীক্ষা এখন জিজ্ঞেস করে 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন, 10⁵ ডাইন। নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক এটা। তাহলে কিভাবে আসবে যদি একটু দেখা যায়, তাহলে আমরা কি জানি 1 নিউটন ইজ ইকুয়াল টু কি কেজি ইন্টু মিটার, এটা স্কোয়ার নেই, মিটার বাই কত সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজিটাকে আমরা কিসে আনবো গ্রামে আনবো, 1 কেজি কত গ্রাম 1000 গ্রাম, এই যে গ্রামে এসে গেল। মিটারটাকে আনবো কিসে সেন্টিমিটার, 1 মিটার কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার। নিচে সেকেন্ড, এসআই পদ্ধতিতে কি সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে টাইমের একক সেকেন্ড, কোনো টেনশন নেই। তাহলে সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো 3টা শূন্য, এখানে 2টো শূন্য, তাহলে আলটিমেটলি কয়টা শূন্য হলো 5টা শূন্য। তাহলে এখানে আমি লিখতে পারি 10⁵। তাহলে এখানে কি রইলো গ্রাম ইন্টু সেন্টিমিটার, নিচে সেকেন্ড স্কয়ার। একটু আগেই বললাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি এটাই হলো বলের সিজিএস একক। তাহলে এটাকে আমরা কি বলি আবার ডাইন। তাহলে এখানে আমি লিখতে পারি 10⁵ ডাইন। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন 10⁵ ডাইন। এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমার কি কোশ্চেন আসতে পারে। তাহলে বোঝা গেল বল কি, বলের একক কি, বলের মাত্রা কি, আমরা কি আলোচনা করলাম। এবার দেখো বলকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেটা কি কন্টাক্ট ফোর্স আর কি নন কন্টাক্ট ফোর্স। কন্টাক্ট মানে স্পর্শ বল, স্পর্শ বল মানে কি এই যে ধরো কোনো একটা মনে কর রোড রয়েছে বা কোনো একটা তল রয়েছে, এইখানে কোনো একটা সুটকেস রয়েছে, কোনো একজন ব্যক্তি সেই সুটকেসকে টেনে টেনে নিয়ে গেল, তাহলে কেসের সঙ্গে নিয়ে যাওয়ার সঙ্গে একটা ঘর্ষণ সৃষ্টি হবে, যাওয়ার সঙ্গে কি বাধা সৃষ্টি করে, এই যে ঘর্ষণ কন্টাক্ট একটার সঙ্গে একটা লেয়ারের সঙ্গে যেটার সঙ্গে যুক্ত থাকে সেই ধরনের যে বলটা সৃষ্টি হয় তাকে বলা কি ঘর্ষণ বল। তাহলে এই ধরনের কন্টাক্ট করে ঘর্ষণ বলকে একটা উদাহরণ। পরীক্ষা একটা ঘর্ষণ বল কি ধরনের বল উদাহরণ, অ্যান্সার হবে কন্টাক্ট ফোর্স। এবার হলো নন কন্টাক্ট ফোর্স মানে কি যেখানে কোনো দুটো তলের মধ্যে কোনো কানেকশন নেই, তাহলে কখন অভিকর্ষ বল। অভিকর্ষ মানে কি পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ, সেই বলটাকে আমরা দেখতে পাই বা অনুভব করতে পাই, মানে বস্তু যে আকর্ষণ করছে সেটা আমরা কি বুঝি যে একটাকে কি করছে আকর্ষণ করছে, কিন্তু দুটোর মধ্যে কি একসঙ্গে কি জয়েন্ট রয়েছে না, কোনো কিন্তু কানেকশন নেই, একটা তলের সাথে আরেকটা তলের কানেকশন নেই, তখন সেটাকে বলে কি অস্পর্শ বল। তড়িৎ বল হলো এরকম অস্পর্শ। চুম্বকীয় বল মনে একটা চুম্বক রয়েছে, এখানে লোহা দেখো টুক করে কি করবে আকর্ষণ করে নেবে বা বিকর্ষণ করবে। এই যে এখানে যখন দুটোর মধ্যে কোনো কি কানেকশন নেই, ফাঁকা স্থান রয়েছে, এই ধরনের কি অস্পর্শ, কোনো স্পর্শ নেই, তাকে বলা কি অস্পর্শ বল। তাহলে বোঝা গেল। এবার হলো আমরা ফোর্সকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, সেটা কি প্রতিমিত বল বা ব্যালেন্স ফোর্স, আনব্যালেন্স ফোর্স বা অপ্রতিমিত বল। তাহলে প্রতিমিত বলটা কি আর অপ্রতিমিত বলটা কি সেটা আগে বুঝে নাও। মনে করো এটা একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে একটা বস্তু রয়েছে, সেই আবার রাম আসলো, আর রাম কি করলো এটাকে টানলো এদিকে নিয়ে যাওয়ার জন্য, শ্যামও এটাকে টানলো। রাম এটাকে 10 নিউটন বলে টানলো, শ্যাম এটাকে কি 10 নিউটন বলে টানলো। তাহলে এই বস্তুটা কি জায়গা পরিবর্তন করবে, জায়গা কিন্তু পরিবর্তন করবে না, কেন কি এও সমান বলে টানছে, এবার সমান কি বিপরীত বলতে দুটো দুটো কি করছে প্রশমিত করে দিচ্ছে, জায়গার কোনো কি হবে না পরিবর্তন। তখন এই ধরনের যেখানে বল সৃষ্টি হয় তাকে আমরা কি বলি প্রতিমিত বল। তাহলে বোঝা গেল। তাহলে এমন অবস্থায় দেখো আলটিমেটলি নিট ফোর্স কত হলো এখানে 0, আসলে কোনো তো কাজই হলো না, নিট ফোর্স 0। ত্বরণ কত 0। দেখো তো বস্তুটা যখন ছিল যেই জায়গাটায় সেই জায়গায় এসেছে, কোনো স্থান পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন হলে পরে তো বেগের পরিবর্তন হবে, আর তখনই সৃষ্টি হবে ত্বরণ। তার মানে কি ত্বরণ কোনোভাবেই কি সৃষ্টি হয়নি, তাই জন্য ত্বরণ কত 0। তাহলে বোঝা গেল। এবার আনব্যালেন্স ফোর্স কি, তার ঠিক উল্টা। তাহলে মোট বল এখানে মোট বল কি 0 নয়, তার মানে কি
এইখানে এই উদাহরণটাই ভালো, ভাবো এখানে 10 নিউটন বলে টানলো, আবার পরের জন যে রয়েছে সে 5 নিউটন বল টান, তখন কি হবে, যার বেশি সেই দিকে কি এটা চলে যাবে। তার মানে এই যে আনব্যালেন্স সৃষ্টি হলো দুটা, এটাকে বলা হয় কি অপ্রতিসম বল। এই ক্ষেত্রে কি মোট বল কি শূন্য নয়, শূন্য হলে পরে তো এক জায়গায় স্থির থাকতো। আর ত্বরণও কি শূন্য, নিশ্চয়ই কি এক জায়গা থেকে বস্তুটা স্থান পরিবর্তন করে কিছুটা হলেও আগাবে, এমনি ত্বরণ ক্রিয়েট হবে, এমনি ত্বরণ এখানে শূন্য নয়। তাহলে বোঝা গেল। এবার আসবো আমরা নিউটনের 3টি সূত্র রয়েছে। এখন প্রথমে আলোচনা করব নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমগতিতে কি হবে, চলতে থাকবে। মানে কি, কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে ওই বস্তু সারা জীবনই স্থির থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়। কোনো একটা বস্তু যদি চলতেই থাকে সে চলতেই থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। এটি হলো নিউটনের ফার্স্ট ল। বোঝা গেল। তাহলে দেখো তো, অনেকের মনে প্রশ্ন যে কোনো একটা বস্তুকে আমরা যদি ঢের একটা বলকে যদি কোনো একটা তলের উপর দিয়ে ছুড়ে দেই, তো বলটা নিশ্চয়ই সময় দিয়ে থামবে। অবশ্যই থামবে। কেন থামবে, কারণ কি এইখানে অনেক ধরনের বল কি করে, এক নম্বর কি বিভিন্ন বাধাজনিত বল রয়েছে, বলে ফ্রিকশন রয়েছে, মানে এখানে যে ফ্রিকশন বলটা রয়েছে সেটা কাজ করছে, আর পারিপার্শ্বিক বিভিন্ন বাধা রয়েছে, সেই বাধার বলটা কাজ করছে, এই জন্য তো গিয়ে থামলো। মানে কোনো বাধা থাকা যাবে না, তখন কি হয়ে যাবে, চলতেই থাকবে, চলতেই কি থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে বাইরে থেকে প্রযুক্ত না হলে স্থির বল কোন প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমগতিতে কি থাকবে, চলতে থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি, নিউটন সূত্র থেকে আপনি বলের সংজ্ঞা, বল নিয়ে আসে তাহলে বলের সংজ্ঞা জানতে পারি, আর জাড্য সম্পর্কে জানতে, জাড্যটা কি সেটা আগে বুঝতে হবে। এখন জাড্যটা কি, এখন আমরা সেটাই হলো বুঝবো। জাড্যকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি, স্থিতিজাড্য, গতিজাড্য আর দিকনিষেধ। জাড্য মানে হলো কোনো একটা বস্তু, যে জাড্য মানে বলা হয় জেদি, ভাব জেদি মানে কি, কোনো একটা বস্তু স্থির আছে ও সারা জীবন স্থির থাকতেই যাবে, থাকার যে প্রবণতা সেটাই হলো স্থিতিজাড্য। চলতে থাকবে, কোনো একটা বল ছুড়ে দিলে ও যাওয়ারই সবসময় কি করবে, চেষ্টা করবে, যে গতিতে থাকার যে প্রবণতা কোনো একটা বস্তুর, সেটা হলো গতিজাড্য। দিকের ক্ষেত্রে দিক ডিরেকশন একই রকম ভাবে কি উল্লেখিত হবে। তাহলে বোঝা গেল। এবার আমরা পড়বো স্থিতিজাড্য ব্যাপারটা কি, গতিজাড্য ব্যাপারটা কি, আর দিক নির্দেশক ডিটেলস। স্থিতিজাড্য মানে কি, যে বস্তু সবসময় কি স্থিরই থাকতে চায় তখন সেই ধরনের জাড্য করি স্থিতিজাড্য। যেমন কি এর উদাহরণগুলো পরীক্ষায় আমাদের আসে। দেখো, একটি বাস যখন হঠাৎ চলতে শুরু করে যাত্রীরা কি হয়, পেছনের দিকে হেলে যায়। মনে করে যে একটা বাসের মধ্যে সিটের মধ্যে একজন যাত্রী বসে আছে, বাস যখন হঠাৎ চলতে শুরু করবে তখন কি করবে, যাত্রীরা কি পেছনের দিকে হেলে যাবে। কেন হেলে যাবে, বাস প্রথমে চলতে শুরু করলো, বাস যখন স্থির ছিল তখন সবাই স্থির ছিল, মানে কি যাত্রীর উপরের অংশও স্থির ছিল, যাত্রীর কি নিচের অংশও স্থির ছিল। এবার কাজ চলতে শুরু করলে তখন কি হবে, যাত্রীর যে নিচের অংশ, কোমর থেকে পা সংলগ্ন অংশ, সেটা কি বাসের সঙ্গে লাগা। বাস যদি চলতে শুরু করে তাহলে নিচের অংশ কিছু করবে, চলতে শুরু করবে, কিন্তু উপরের অংশ কি হবে, স্থিতিজাড্যের জন্য কি থাকবে, স্থির থাকার চেষ্টা করবে। এই জন্য কি হবে, যাত্রী কি পেছনের দিকে কি হবে, হেলে যাবে। তাহলে বোঝা গেল। নেক্সট কি, কম্বল থেকে ধুলো ঝাড়া। আমাদের কি কম্বল বা ল্যাপ যে রয়েছে সেখানে কি লাঠি দিয়ে রোদ্রে শুকানোর পর লাঠি দিয়ে আঘাত করা হয়, কেন, ধুলো ঝাড়ার জন্য। সেখানেও কি করে, আলটিমেটলি স্থিতিজাড্য কাজ কিভাবে কাজ করে, কম্বলের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করলা, লাঠি দিয়ে আঘাত করার ফলে কি কম্বলের মধ্যে একটা ভাইব্রেট টাইপের সৃষ্টি হবে, মানে কম্বলটার মধ্যে একটা কি, মানে একটা গতি টাইপের সৃষ্টি হবে। কিন্তু ধুলো কি করবে, ধুলো কি স্থিতিজাড্যের জন্য কি থাকবে, ওখানে স্থির হয়েই বসে থাকতে যাবে। আর একটু যদি গতি সৃষ্টি হয় তখন নিশ্চয়ই কি জায়গাটা একটু হলেও চেঞ্জ হবে। আর আর ধুলো তো ওই জায়গায় বসে আছে ঠ্যাক করে, ধুলোর কোনো পরিবর্তন হচ্ছে, ধুলো তখন কি হবে, জায়গাটা যখন চেঞ্জ হয়ে গেল তখন ধুলো ছিঁড়ে করে পড়ে যাবে। এটাই হলো কি স্থিতিজাড্য কি। তাহলে বোঝা গেল। গতিজাড্য কি, ঠিক তার উল্টা। চলন্ত বাস যখন হঠাৎ থেমে যায় তখন যাত্রীদের কি নিম্নের দিকে কি সামনের দিকে কি হয়, যাত্রী ঝুঁকে পড়ে। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে কি হবে, ব্রেক কষার কথা কেস বলো, তোমরা যখন গাড়িটাকে ব্রেক কষে তখন কি যাত্রী কি হয়, সামনের দিকে ঝুঁকে। কেন, এইখানে মনে কর যাত্রী বসে আছে, হুট করে ব্রেক কষলে কি আছে সামনে, যখন গাড়ি যখন চলছিল তখন কি ব্যক্তির নিম্ন অংশ এবং ঊর্ধ্ব অংশ দুটোই কি চলছিল। এখন গাড়ি হুট করে কি হলো, থামিয়ে দিল, থামিয়ে দেওয়ার ফলে কি গাড়ির সঙ্গে ব্যক্তির কোন অংশ স্থির, নিচের অংশ স্থির। নিচের অংশ কি গাড়ি স্টপ করার সঙ্গে নিচের অংশ থেমে গেল। কিন্তু গতিতে ছিল তো গাড়ি, গতি থাকার জন্য কি গাড়ির মধ্যে একটা গতিজাড্য তৈরি হয়েছে, গতিজার জন্য কি হবে, ব্যক্তিও কি যাবে গতিতে কি হবে, থাকতে চাপে। এই যে উপরের অংশ, এই জন্য কি হবে, এই ঘটনা ঘটে। তাহলে বোঝা গেল নিম্নের দিকে কি হয়, ঝুঁকে পড়ে। সুইচ বন্ধ করার পরেও আমাদের বৈদ্যুতিক পাখা চলে থাকে, তোমরা দেখতে পেয়েছো সুইচ যখন বন্ধ করো, কারণ কি সুইচ বন্ধ করার পরে বস্তুতে যখন ফ্যান চলতে থাকে নিশ্চয়ই সেটা গতিতে থাকে, ও চাই কি গতি যেন বজায় থাকে আমার সারাক্ষণ। এই গতি থাকতে কি কিছুক্ষণ আবার কি সুইচ বন্ধ করো কি ফ্যানটা চলে। দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যায় দৌড়ের কেউ দড়ি ক্রস করে গেল কিন্তু হুট করে থামতে পারে না, ঠিক আছে, দড়ি ক্রস করেও আরেকটা কি কিছুটা আগিয়ে যায়। দড়ির কারণে গতি ছিল, গতির জন্য কি ও চাবে কি আরেকটু গতিটা কি বজায় রাখি, এর জন্য কি
দড়ি ক্রস করেও কিছুটাকে হুট করে কি থামতে পারে না। এটাই কি গতিজাড্যের উদাহরণ। তাহলে বোঝা গেল কোনটা গতিজাড্য আর কোনটা কি স্থিতিজাড্য। এবার পড়বো আমরা দিক নির্দেশের জাড্য। দিক নির্দেশন মানে কি, দিক নির্দেশন করবে। মনে করো গাড়ি কোনো বাঁক নিচ্ছে হুট করে, গাড়িতে মনে করো কোনো বসে আছে অনেক যাত্রী, হুট করে গাড়ি বাঁক নিলে আমাদের কি হয়, মনে হচ্ছে যাতে যেন কি দরজা জানলা দিয়ে ছিটকে কি বেরিয়ে যায়। কেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, গাড়ি কি বাঁক নেওয়ার জন্য, যে দিকের কি পরিবর্তন ঘটছে এই জন্য কি এই ঘটনা ঘটে। আসলে কি এখন তারপরে কি বেরিয়ে কি যায় না, কারণ একটা সেন্টিপিটাল ফোর্স করে, প্রবিকেন্দ্রিক বল একটা কি কাজ করে, এই জন্য কি ভিতরে কি আটকে থাকে। তাহলে বোঝা গেল এই ধরনের যখন হবে সেটা কি দিক নির্দেশ, যে চাঁদের ঘূর্ণনের ক্ষেত্রে কি ঠিক এটা কি হয়। তাহলে বোঝা গেল। তারপরে হলো কি ভরই হলো কি জাড্যের পরিমাপ, এটা পরীক্ষায় আসে। কেন, মনে করো একটা বেলুন নিলাম এটা, আর একটা ফুটবল নিলাম, রামশ্যাম যদু মধু আসলো, এসে ফুটবলটাকে একটা কিক করলো, বেলুনটাকে একটা কিক করলো, বেলুনটা কতদূর যাবে, অল্প যাবে। সে যদি আবার ফুটবলটাকে ওই বলে কিক করে তাহলে ফুটবলটাকে আরো বেশি দূর যাবে। তার মানে কিসের জন্য এই ঘটনাটা ঘটছে, কম বেশি কম বেশি কেন হচ্ছে, বেলুনটা কম গেল ফুটবল বেশি গেল, কারণ কি এই বেলুনের মধ্যে ভর কম আর ফুটবলের ভর বেশি। তাহলে কি ভরই কি জাড্যের পরিমাপ, ভর বেশি হয়েছে বেশি গিয়েছে, ভর কমেছে কম গিয়েছে, এই জন্য বলা হয় কি ভরই কি জাড্যের পরিমাপ। এবার আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্রটি। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটা এখন ডিটেইলসে বলছি। ভরবেগ নিয়ে রয়েছে, তাহলে ভরবেগটা আগে বোঝা উচিত। তাহলে ভরবেগটা কি আগে বুঝি, ভর ইন্টু বেগ, এই দুটোর গুণফলকেই আমরা বলি কি ভরবেগ। তাই যেন মনে করো একটা ট্রাক রয়েছে, ট্রাকের কিছু একটা ভর তো রয়েছেই আর নির্দিষ্ট বেগ রয়েছে, ট্রাক চলছে, ট্রাকের জন্য দেখো একটা মাল ভর্তি ট্রাককে কি সহজে কি ব্রেক করে কি থামানো অনেক কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার হয়, কারণ কি ট্রাকের তো একটা নির্দিষ্ট ভর রয়েছে, ভিতরে মাল বোঝাই ট্রাক রয়েছে, নির্দিষ্ট গতি চলছে, আর একে থামাতে গেলে কি করতে হবে, ব্রেক কষতে হলে কি করতে হবে, নিশ্চয়ই ব্রেক কষতে হলে ভর ও বেগের কি পরিবর্তন ঘটতে হবে। তার মানে কি ভরও বেশি বেগও বেগ নিশ্চয় চলছে, ভর বেশি থাকার জন্য কি এটা থামাতে কি কষ্ট হচ্ছে, এটাই হলো কি এই জন্য কি পরীক্ষায় আছে একটা ভারী গাড়ি থামানো অনেক কঠিন কিন্তু এটা হালকা গাড়ি থামানো অনেক কি সোজা। বোঝা গেছে। তারপরে দেখো ভর ইন্টু বেগ, এটা হলো কি ভরবেগের রাশিমালা। পরীক্ষায় এখানে আসে যে ভরবেগের এসআই একক কি, ভর একক কি এসআই কেজি, বেগের কি মিটার পার সেকেন্ড, এটাই হলো কি ভরবেগের এসআই একক কেজি মিটার বাই সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে এটা কি হয়ে যাবে, কেজিটা হয়ে যাবে গ্রাম আর মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হলো কি ভরবেগের এসআই একক। আর যদি ভরবেগের মাত্রা হয় কত, কেজি মানে কত এম, মিটার মানে এল, আর এস নিচে তার মানে টি ইনভার্স। এটাই হলো কার মাত্রা, এম এল টি ইনভার্স হলো কার মাত্রা ভরবেগের মাত্রা। তাহলে বোঝা গেল ভর ইন্টু বেগ দুটোর গুণফলই আসলে কি ভর বেগ। ইম্পালস কি, ইম্পালস ওয়ান কাইন্ড অফ ভরবেগের পরিবর্তন। এছাড়া সহজভাবে তোমাকে যদি বুঝাই আগে, মনে করো একটা ফুটবল রয়েছে, ফুটবলকে আমরা কি করব কিক করি, যে ফুটবলটা অনেক দূরে যায়। আসলে আসলে কি করা হয়, খুব কম সময় ধরে লার্জ অ্যামাউন্টের কি ফোর্স প্রয়োগ করা হয়, তখন সেটাকেই আমরা বলি কি ইম্পালস। তাহলে কম সময় টাইম লেস এবং কি ফোর্স কি হবে হাই হবে। ক্রিকেট ব্যাটার যখন খেলে, যখন মনে করবো ব্যাটের মধ্যে কি করে আঘাত করে, খুব কম সময়ের জন্য কি বলের সাথে কিন্তু ব্যাটের টাইমিং হয়, তখন বলটা অনেক দূর চলে যায়। ঘটনাটা এটাই হলো ইম্পালসের উদাহরণ। যখন মনে করো র্যাকেটে যখন এই খেলে মানে টেনিস খেলা হয়, তখন র্যাকেট দিয়ে কি আঘাত করে, খুব কম সময়ের মধ্যে কি টেনিসের সঙ্গে কানেকশন হয় কি ওই র্যাকেট টেনিস বলের সাথে র্যাকেটের, তার কি হবে ফোর্সটা তখন কি হবে বেশি হয়। এই জন্য যখন এই ধরনের ঘটনাকে কি বলা হয় ইম্পালসের উদাহরণ। এগুলি বোঝা গেল ইম্পালসের উদাহরণ মানে কি, তার মানে কি বৃহৎ মানের বল প্রয়োগ করব ক্ষুদ্র সময় ধরে, তখন সেটাই হলো কি ইম্পালস। ইম্পালস আসলে কি ব্যাপারটাই হলো কি আসলে ভরবেগের পরিবর্তন। তাহলে এটা আসলো কিভাবে, মনে করো কোনো একটা বস্তু যার ভর হলো এম আর তার একটা নির্দিষ্ট বেগ রয়েছে ভি, আর নিশ্চয়ই কোনো একটা বস্তুটা অন্তিম বেগ ধরে নাও ভি, তাহলে ভর ইন্টু বেগ। প্রাথমিক অবস্থায় তার ভর ছিল এম আর প্রাথমিক বেগ কত, সেম বস্তুতে দুটোরই ভর সমান, আর কোনো একটা অন্তিম অবস্থায় কিছুক্ষণ প্রাথমিক অবস্থায় বেগ ছিল ইউ আর অন্তিম অবস্থায় বেগ হলো ভি। তার মানে আলটিমেটলি আমরা কি ভর ইন্টু বেগ মানে কি ভরবেগ, তাহলে আলটিমেট ভরবেগ হলো এম ভি আর ইনিশিয়াল ভরবেগ কত এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনটাকেই আমরা কি বলি ইম্পালস। তাহলে ইম্পালস ইকুয়াল টু যে পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। তাহলে বোঝা গেল এম ভি মাইনাস এম কি
বেগের পরিবর্তন। এখান থেকে যদি আমরা একটুখানি দেখি ডেল পি, এখান থেকে এমটা কমন নিয়ে নাও, পড়ে থাকবে কি ভি মাইনাস ইউ। আমরা পূর্বে শিখেছি যে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ, মানে বেগের পরিবর্তন সময়ের যে সাপেক্ষে তাকেই বলা হয় ত্বরণ। তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু এ, তার মানে ভি মাইনাস ইউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এম এ ইন্টু টি লিখতে পারি। আবার এম ইন্টু এ মানে কি, একটু আগেই আমরা আলোচনা করলাম, এম ইন্টু এ মানে হলো ফোর্স ইন্টু টাইম। কারণ আলটিমেটলি আসলো কোথা থেকে, যে ভরবেগের পরিবর্তন থেকে। আর কি যে এটাই হলো কি এফ ইন্টু টি হলো কার রাশিমালা, ইম্পালসের রাশিমালা। বোঝা গেল? তার মানে এম ভি মাইনাস এম ইউ, এই ক্ষেত্রে এটাও কি তাই। আশা করি বোঝা গেল ইম্পালস মানে কি বৃহৎ মানের বল ক্ষুদ্র সময় ধরে যদি প্রয়োগ করা হয় সেটাই কি ইম্পালস। বৃহৎ মানের বল মানে এফ, সময় ধরে প্রয়োগ করবে মানে টাইম, তাহলে এফ ইন্টু টি। একক কি, দেখো এটা ভরবেগের সঙ্গে রিলেটেড, তাহলে ভরবেগ রিলেটেড একক হবে, ওই সেম এককই হবে। তাহলে এসআই পদ্ধতিতে একক কি, এফ এর একক কি, এফ এর একক কি নিউটন, নিউটন হলো একের একক। আর টাইমের একক কি সেকেন্ড। এটাকে যে আমরা নিউটন মানে আমরা কি জানি, নিউটন মানে হলো কি, নিউটন মানে বল, বল মানে কি এম ইন্টু এ, এম মানে কত কেজি, এ মানে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর জায়গায় কি লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইখানে কত সেকেন্ড, এটা এটা কাটাকাটি করলে কি সেকেন্ড। তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স, এইভাবেও কি হতে পারে আমাদের। দেখো কেজি মিটার সেকেন্ড ইনভার্স কার মাত্রার সঙ্গে মিলে গেল, এটা ভরবেগের মাত্রার সাথে মিলে গেল না, তার মানে কি ভরবেগের এককও যা ইম্পালসের এককও কি তা। আশা করি বোঝা গেল। এমন করে আমরা সিরিজ পদ্ধতিতেও বের করতে পারি, কি হবে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এসআই পদ্ধতিতে মান একক কি কেজি মিটার সেকেন্ড ইনভার্স, সিজিএস পদ্ধতিতে একক কি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। তার কি বুঝলাম আমরা, ভরবেগের এককও যা ইম্পালসের এককও কি তা। ভরবেগের তাহলে মাত্রাও যা, ইম্পালসের মাত্রাও কি তা। বোঝা গেল? এখানে আমরা পড়বো কি নিউটনের তৃতীয় গতি সূত্র। নিউটন কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে এম ভি মাইনাস এম ইউ। হার মানে কি সময়ের সাপেক্ষে, কার সমানুপাতিক, বলের সমানুপাতিক। এই তো কন্ডিশন। তাহলে এটাই তো আমরা যে প্রশ্নের স্টেটমেন্ট দিয়েছে তাকেই আমরা কি সাংকেতিক ভাষায় কি রাশিমালা আকারে লিখলাম। দেখো ধ্রুবক রয়েছে মানে ভ্যারিয়েন্স রয়েছে, উঠাতে হলে কে দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কত এম ভি মাইনাস এম ইউ, নিচে কি আসবে টি, এফ ইকুয়াল টু কে, এমটা কমন গেল, তাহলে ভি মাইনাস ইউ বাই কত টি। তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু ভি মাইনাস ইউ মানে বাই টি মানে হলো এ, কে কে যদি একক ইউনিটের জন্য হয় এক ধরা হয়, তাহলে এফ ইকুয়াল টু কি এম ইন্টু এ। তাহলে এখান থেকেই রাশিমালা আমাদের তৈরি, এফ ইকুয়াল টু কি এম ইন্টু এ। আমাদের পরীক্ষায় প্রমাণ আসবে না, আমাদের খালি মনে রাখতে হবে। কি মনে রাখবো, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ডেল পি ইকুয়াল টু কত এফ ইন্টু টি, এটা আমাকে মনে রাখতে হবে। ডেল পি ইকুয়াল টু এফ ইন্টু টি, এফ ইন্টু টি কার রাশিমালা, ইম্পালসের রাশিমালা। এখানে আবার লিখে দিচ্ছি, ডেল পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, বল ইন্টু সময়। ভরবেগ মানে কি, ভরবেগ মানে হলো এম ইন্টু ভি, এটা রাশিমালা। এখান থেকেই আমরা কি একক নির্ণয় করতে পারবো, ভরবেগের এককও যা ইম্পালসের এককও কি তা, ভরবেগের মাত্রাও যা ইম্পালসের মাত্রাও কি তা। তাহলে বোঝা গেল। এখান থেকে আমরা কি শিখলাম, নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলেছে, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। হার মানে কি, এই যে বেগের পরিবর্তন বাই কি সময়, সময়ের সাপেক্ষে যতটুকু হবে বেগের ভরবেগের পরিবর্তন সেটাই হলো ভরবেগের হার, মানে নিচে টাইম অবশ্যই থাকবে। তাহলে এফ ভ্যারিজাস কত এম ভি মাইনাস এম ইউ বাই টি, যদি আমরা ভ্যারিজাস কিছু ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, কে ইন্টু এত, কে ইন্টু কিন্তু এম কমন গেল, তাহলে কে ইকুয়াল যদি 1 হয় তাহলে কি এম ইন্টু এ। এটাই কার বলের কি রাশিমালা। বল ইকুয়াল তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি ভর ইন্টু ত্বরণ, যেটি আমি প্রথমেই বলেছিলাম সেটা কিভাবে আসলো তা আমি এখন কি দেখালাম। তাহলে আমরা কি কি শিখলাম, নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের শেখা হলো, ভরবেগ শেখা হলো, আর কি ইম্পালস শেখা হলো, আর প্রত্যেকটা একক সম্পর্কে শেখা হলো এবং কিভাবে একক নির্ণয় করতে হয় তা আমরা শিখলাম। এবার আমরা পড়বো নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি বলেছে, প্রত্যেকটি ক্রিয়ার
সমান এবং কি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তার মানে কি, এখানে একটা দেওয়াল রয়েছে, তুমি যদি এটাকে 10 নিউটন বলে আঘাত করো, প্লাস উল্টাভাবেও দেওয়ালটা তোমাকে কি করবে, 10 নিউটন বলে কি করবে, আঘাত করবে। এটাই হলো কি নিউটনের তৃতীয় সূত্র। এই নিউটনের তৃতীয় সূত্র থেকে আমাদের কি কি জানা যায়, পরীক্ষা কিভাবে কোশ্চেন, সেগুলি আমরা এখন জানবো। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে অবশ্যই, কারণ কি তুমি একটাকে আঘাত করলে, যেটা আঘাত করা হয় সেটাকে বলে ক্রিয়া, উল্টা পাশে যেটা দেবে সেটা হলো কি প্রতিক্রিয়া। তার মানে কি দুটি কোন কোন বস্তুর উপর ক্রিয়া করে, সবসময় কি দুটো সবসময় মনে রাখবে ভিন্ন বস্তুর উপর কি করবে, ক্রিয়া করবে। মনে করে একটা যদি দুটোই আলাদা আলাদা বস্তু হবে, তার উপর ক্রিয়া করবে, বলের ধরন কি হবে, দুটোই একই টাইপের কি বল হবে। তাহলে বোঝা গেল। এবার দেখো নিউটনের তৃতীয় সূত্র থেকেই এসেছে কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সূত্র হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার আগে বা সংঘর্ষের পূর্বে দুটো বস্তুর ভরবেগ যা থাকবে, সংঘর্ষের পরেও কি তাদের মধ্যে ভরবেগ কি থাকবে, সমান থাকবে। তার মানে কি ভরবেগটা কি সংরক্ষিত হবে, আসলে সেটাই বলছে। ব্যাপারটা কি, বাইরে থেকে কোনো বল যদি প্রয়োগ করা না হয়, বিগত বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা কি অপূর্ণ থাকবে, ধ্রুবক থাকবে। তার মানে ইনিশিয়ালও যা থাকবে, পরবর্তীতেও কি থাকবে, আলটিমেটটা কি থাকবে, ধ্রুবক। মনে করো কোনো একটা বস্তু এম, যার বেগ হলো কত ইউ, আরেকটা বস্তু এম যার বেগ কত ভি। আচ্ছা, এখানে m1, এটাকে m2 ধরে নিই। তাহলে এর ভরবেগ কত হবে, m1 ইউ, এর কত m2 ভি। আবার কি দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষ হলে বল তো ভর তো m1ই থাকবে, আরেকটা কি বল m2 হবে। তখন কি বেগটা পরিবর্তন হবে, সেটা কি হবে u1 বা v1 ধরে নাও। এখন কত হবে m1 u1 প্লাস m2 v2। এটাই কি রৈখিক ভরবেগের সংরক্ষণের কি রাশিমালা। এবার দেখো এখান থেকে পরীক্ষায় আসে রকেটের গতি, হোস পাইপের মধ্যে জলের প্রবাহ এবং বন্দুকে গুলি ছাড়ার সময় পিছু হাঁটা, এগুলি প্রত্যেকটি কি রৈখিক ভরবেগের সংরক্ষণের উদাহরণ বা নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ বলতে পারো। রকেটের গতি কি হয়, এটা একটা মনে করো রকেট রয়েছে, রকেটের নিচে কি থাকে, জ্বালানি থাকে। রকেট কি হয়, এই জ্বালানিটা যখন কি হয় জলে, জ্বলার পরে কি হবে, এখান থেকে বাইরের দিকে একটা কি বল প্রয়োগ করা হয়, আর বাইরের দিকে বল প্রয়োগ করার ফলে আমি জানি কি এটাও আবার কি পিছনের দিকে পাশে কি একটা উল্টা বল প্রয়োগ করবে। এই জন্য কি এর ফলে কি হবে, রকেটটাকে সামনের দিকে ধাবিত হয়। হোস পাইপ মানে কি যখন ফায়ার ব্রিগেড জল দেয়, তখন কি হয় হোস পাইপের মতো থাকে, তখন কি যখন জল, যখন ফায়ার ব্রিগেড জল দিচ্ছে, জল বাড়ানো হচ্ছে প্রচন্ড গতিবেগে, তখন কি থাকবে ভি থাকবে, আর জলের একটা ভর থাকবে। তার মানে কি কোনো একটা জায়গা থেকে জল নির্গত হচ্ছে, তখন কি ভর আর বেগ কি তৈরি হচ্ছে। তার মানে কি ভরবেগ যখন তৈরি হবে তখন কি উল্টা পাশেও কি হবে, একটা এরকম বল কি প্রয়োগ করবে। এই জন্য কি দৃঢ়ভাবে এটা কি যখন জল দিবে তখন দৃঢ়ভাবে কি শক্ত করে ধরে রাখতে হয়। বন্দুকে গুলি ছোড়ার সময় কি পিছু হাঁটা, মানে কি বন্দুকে যখন গুলি ছোড়া হবে, বন্দুকে যখন গুলিটা বেরোবে, গুলিটার নিশ্চয়ই একটা ভর রয়েছে এবং কি নির্দিষ্ট বেগে ছুটবে, আর ভরবেগ যখন ছুটবে তখন কি উল্টা পাশেও কি এর উপর একটা বল প্রয়োগ করবে। এর জন্য কি করে উল্টা পাশে বল প্রয়োগ করার জন্য কি হয়েছে, যে গুলি করবে সে যদি কাঁধের মধ্যে শক্ত করে ধরে না রাখে, সে কি পিছু হটে বা উল্টে পড়ে যেতে পারে। এটাই কি কিসের উদাহরণ, নিউটনের তৃতীয় গতিসূত্র বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের কি উদাহরণ। তাহলে বোঝা গেল। এই ছিল কি আলোচনা। আমরা তবে আজকে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তার বিভিন্ন টার্ম, জাড্য, ভরবেগ প্রভৃতি নিয়ে কি করলাম, আলোচনা করলাম। এর পরের দিন আমরা এর কি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে আজকে যে ক্লাস করানো হলো, এই ক্লাসে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।